আসসালামু আলাইকুম। আবার বিদেশ যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসাবে দ্বিতীয় ভিডিও নিয়ে আসলাম। আর যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই, তার প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন। আর দ্বিতীয় ভিডিওটা হচ্ছে কি নিয়ে, পাসপোর্ট নিয়ে। আমরা যদি কেউ বিদেশ যেতে চাই, কেউ বিদেশ যাওয়ার বিভিন্ন পারপাস থাকে। কেউ কাজের জন্য বিদেশ যায়, কেউ ভ্রমণের জন্য বিদেশ যায়, কেউ চিকিৎসার জন্য বিদেশ যেতে চান, কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশ যান। প্রত্যেকটি কাজের জন্য পাসপোর্ট লাগে। প্রথম বলে কি, উচ্চশিক্ষার জন্য যাইতে হলে প্রথমে আইএলটিএস দরকার। আর আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে দরকার পাসপোর্ট। কেন পাসপোর্টটা দরকার? আপনি আইএলটিএস করলেন, করার সময় দেখেন মাঝে পাসপোর্ট করতে গেলেন, তখন পাসপোর্টে কোনো একটা সমস্যা হলে, ভুল ত্রুটি হলে, তখন আপনার কিন্তু মনোযোগ বিঘ্ন ঘটে। তখন কিন্তু আইএলটিএস ভালো টেস্ট করে আপনার আসে না। কাজে পাসপোর্টটা করবেন আইএলটিএস করার আগে, পাসপোর্টটা করবেন বিদেশ যাওয়ার প্রস্তুতির আগে, পাসপোর্টটা করবেন আপনার ভ্রমণের প্ল্যানিং করার আগে। পাসপোর্টটা আপনি করবেন যখন বিদেশ যাবেন। বিদেশ কেউ গেলে হুট করে কেউ জানা, তার 6 মাস, 1 বছর, 2 বছর আগের থেকে একটা চিন্তা ভাবনা থাকে যে বিদেশে যাবে। তো তখনই পাসপোর্টটা করতে হবে। আর পাসপোর্টটা করার জন্য আপনার যে ইনফরমেশন গুলো লাগে, অনেকে সরাসরি পাসপোর্ট গুলো করতে পারেন, অনেকে আবার প্রয়োজনে আপনি কোনো দালালের মাধ্যমে করতে পারেন। সহজ কথাই বলে নিলাম আমি। আর সবচেয়ে নিজে করাই ভালো। নিজে একটু দৌড়াদৌড়ি করে, একটু জায়গা জায়গা ঘুরে করলে কি অভিজ্ঞতা বাড়ে, প্লাস নির্ভুল হয় ব্যাপার। প্রত্যেকটা পাসপোর্টের ফর্মটা নিজে ফিল আপ করার চেষ্টা করবেন, যারা একটু সচেতন লেখাপড়া জানেন। আর যারা জানেন না, তাদের ফর্মটা ফিল আপ করার পরে, সাবমিট করার পূর্বে খুব ভালোভাবে দেখে নেবেন। কি কি দেখবেন পাসপোর্টের পর? আপনার নাম ঠিক আছে কিনা, বাংলা ইংলিশ বানানগুলো ঠিক আছে কিনা, আপনার পাসপোর্টের জন্য যে ফর্মটা ফিল আপ করছেন নামগুলো। তারপর আপনার বাবা মার নাম ঠিক আছে কিনা, বাবার নাম মায়ের নাম ঠিক আছে কিনা, বাংলা ইংলিশ বানানো ঠিক আছে কিনা, প্রত্যেকটি বানানো প্রত্যেকটি চেক করবেন। তারপর আপনার স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা কোথায় আছে, বর্তমান ঠিকানা কোথায়, এগুলো ক্লিয়ারলি পাবে আপনার। তারপরে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটা ওখানে, বা বার্থ সার্টিফিকেট, ওইটা আপনাকে করতে হয়, ওখানে দিতে হয়। মানে এটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। জন্ম নিবন্ধন অথবা বার্থ সার্টিফিকেট, এগুলো যেগুলো দিবেন না কেন, প্রত্যেকটির সাথে আপনার থাকতে হবে। আপনার প্রত্যেকটির সাথে আপনার ডেট অফ বার্থ, নাম, ঠিকানা, এগুলো প্রত্যেকটি একই হয়। কোথাও যদি মিসম্যাচ না হয়, মিসম্যাচ হলে কি হয় জানেন, আপনার পাসপোর্টটা আপনার হয়ে যেতে পারে, অ্যাপ্রুভেল না হইতে পারে, বা সমস্যা হইতে পারে, আটকে দিতে পারে। আটকে দিলে পরে অনেক বড় পেরেশানি। তো প্রথমে পাসপোর্ট করে নেবেন। পাসপোর্ট করা খুব জরুরি। ইভেন দেখেন, আপনার পাসপোর্ট আমার এমনিতে থাকা উচিত। আগে মানুষের চিন্তা ভাবনা ছিল যে অসুস্থ হলে গ্রাম থেকে আশেপাশের ছোট শহরে নিয়ে যেত, অথবা জেলা শহরে নিতে। এখন এরপরে হয়তো ঢাকা শহরে নিয়ে আসতো। আর এখন কারো যদি অসুখ হয়, অসুখ বিসুখ একটু বড় আকার হয়ে যায় বা সমস্যা হয়, সবাই দেখা গেছে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করে, সিঙ্গাপুর যাওয়ার চেষ্টা করে, থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করে, এমনকি ইউএসএ যাওয়ার চেষ্টা করে। তো পাসপোর্ট কার কে কখন অসুস্থ হবে, অসুখ হয়, কারো জানা নাই। কাজে পাসপোর্ট একটা করে রাখা আসলেই দরকার। পাসপোর্ট একটা পরিচিতি। প্রথম পরিচিতি আপনার জন্ম নিবন্ধন, একটা পরিচিতি, নাম্বার 1। নাম্বার 2 পরিচিতি হচ্ছে আপনার এনআইডি। নাম্বার 3 হচ্ছে পাসপোর্ট। তারপরে অনেকের ড্রাইভিং লাইসেন্স থাকে, এগুলো লাগে। তো বাট পাসপোর্টের সাথে ড্রাইভিং লাইসেন্সের না। তো নাম ঠিকানা এক হইতে হয়, নামটা বাংলা ইংলিশ বানানটা এক হইতে হয়, ওইটা দরকার। তো কাজে পাসপোর্ট করার জন্য কি কি লাগে, এটা আসলে অনেকগুলো জিনিস। পাসপোর্ট করার জন্য আপনার নাম, আপনার প্রথম আপনার এনআইডি দিতে হবে। এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা সাপোর্টিং ডকুমেন্ট লাগবে পাসপোর্টের জন্য। তারপরে আপনার ইয়াতে বর্তমান ঠিকানা, পার্মানেন্ট ঠিকানা, এই যে এগুলো আছে, এই জিনিসগুলোর জন্য সাপোর্টিং ডকুমেন্ট লাগে। যেমন বর্তমান ঠিকানার জন্য আপনার যেখানে থাকেন ওখানকার বিদ্যুৎ বিল লাগতে পারে। আর পার্মানেন্ট ঠিকানার জন্য আপনার যে চেয়ারম্যান অফিস থেকে যে আপনি যেখানে থাকেন ওই এলাকার ভূমি অফিসের আপনার ট্যাক্স দেন, ওই এলাকার ট্যাক্সের একটা পেপার লাগতে পারে। এই জিনিসগুলো লাগে। তারপর একটা আপনার ছবি লাগে, সুন্দর একটা ছবি, এই জিনিসগুলো। তারপরে আপনার দেখা গেছে লাগে, আপনার শিক্ষাগত যোগ্যতা কত, ওইটাও মেনশন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা। তারপরে আপনার এখানে প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খ বিষয়, ঠিকানাগুলো খুব কেয়ারফুলি ভাবে খেয়াল করতে হয়। আবার যাতে আপনার একটা দিতে হয়, কি টেলিফোন মোবাইল নাম্বার দিতে হয়, কোনো কারণে ইন কেস অফ ইমার্জেন্সি কারোর সাথে যোগাযোগ করতে পারে।
এই প্রত্যেকটি জিনিস খুব খেয়াল ভাবে করবেন, খুব কেয়ারফুলি ভাবে খেয়াল করে সে সাবমিট করলে কঠিন কিছু না। তারপর ছোটখাটো অনেকগুলো যে পাসপোর্ট ফর্মটা ফিল আপ করার পূর্বে একবার কি করবেন, এটা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে নিজে নিজে একটু ফিল আপ করবেন। নিজে নিজে ফিল আপ করার পরে আপনি অনলাইনে দেখবেন অনেকেই আছে এরকম ডকুমেন্ট আছে, ফিল আপ করতে ম্যাচ করবেন, ম্যাচ করার পর দেখুন সব ঠিক আছে, তারপরে ফাইনাল ভাবে আপনি সাবমিট করে জমা দিবেন। আর পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে পাসপোর্ট পাবেন না। পাসপোর্ট দুই ধরনের, একটা অর্ডিনারি, একটা হচ্ছে ইমার্জেন্সি। ইমার্জেন্সি পাসপোর্ট 3 দিন 1 সপ্তাহের মধ্যে পাওয়া যায়। আর এখন তো ইয়ার থেকে আপনার ই পাসপোর্ট একটু সময় লাগে। ই পাসপোর্টটা কি হয়, আপনার যেখানে জমা দেবো ওখান থেকে কি হয়, আপনার পুলিশ ভেরিফিকেশন লাগে। পুলিশ ভেরিফিকেশনটা কি হয়, এগুলো করে সাধারণত এসবি স্পেশাল ব্রাঞ্চে এটা করে থাকে। স্পেশাল ব্রাঞ্চ থেকে আপনার পুলিশটা ভেরিফিকেশন হয়। তো ওখান থেকে কি করে এসবি, তো যেমন আপনার থানাতে এসবি না, তারা কি করে এসবি থেকে থানাতে পাঠায়, থানা থেকে ভেরিফিকেশন রিপোর্টটা ওখানে দেয়। তো এরকম তো অনেক সময় এক্ষেত্রে আবার কিছু টাকা পয়সা দিতে হয়। তো এই জন্য খেয়াল রাখবেন, আসলে টাকা পয়সা দেওয়া হইতে পারে, না দেওয়া হইতে পারে। আসলে বাংলাদেশের কালচারটা তো কিরকম এটা আপনারা জানেন ভালো করে। তো সবচেয়ে বড় কথা হলো স্মুথলি ভাবে যে পাসপোর্টটা পেয়ে যান। অনেক সময় কি হয়, কোনো ধরনের ইনফরমেশন চেঞ্জ করতেছেন বলতে কি, আগের আপনার একটা পাসপোর্ট ছিল, পাসপোর্টে আপনার নাম ছিল মোহাম্মদ আব্দুল করিম, ওইটাতে দেখা গেছে বানানে মোহাম্মদ ছিল MOH ইডি দিয়া, আপনার নতুন দেখা গেছে এনআইজিতে আছে MOHM এডি দিয়া, একটু চেঞ্জ করার জন্য এটাকে এফিডেভিট করতে হয়। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এফিডেভিট করার পর এফিডেভিট কপিটা জমা দিতে হয়। তারপর এরপরে এগুলো জমা দিয়ে, সেটা খুব ছোটখাটো যদি চেঞ্জিং থাকে, এগুলো যে এমনি হয় না সাধারণত, এফিডেভিট করে তারপর জমা দিতে হয়। জমা দেওয়ার 15 দিন বা যতদিন পরে পাসপোর্ট পাবেন, অনেক সময় সময় মতো পাওয়া যায় না, কি অনেক সময় অনেক পাসপোর্ট ব্যাকএন্ডে চলে যায়। ব্যাকএন্ডে চলে গেলে কি হয়, 15 দিন, 1 মাস 2 মাস সময় লাগে, অনেক সময় আবার রিভেরিফিকেশন জন্য পাঠায়। অনেক সময় 3 মাসও লাগে ব্যাকএন্ড থেকে বের করার জন্য। এই ক্ষেত্রে যে জিনিসটা দরকার, আপনার প্রপারলি ইনফরমেশন গুলো দিবেন, দেওয়ার পরে যেন কোনো ধরনের নির্ভুল ভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন, তাইলে সাধারণত সমস্যা না। ব্যাকএন্ডে গেলে ব্যাকএন্ড থেকে আবার নতুন করে ভেরিফিকেশনে পাঠায়, অনেক সময় 2-3 মাস সময় লেগে যায়। আর ওই সময়টা আসলে কারো হাতে থাকে না, তখন আবার দেখা গেছে মোটা অঙ্কের টাকা দিতে হয়, এসে আর অনেক ঝামেলা। তো কাজেই আমার কথা হলো, যখন নাকি আপনি কোথাও বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তখন হয়তো আপনি যাওয়ার জন্য করলেন, এই দৌড়ে পাসপোর্ট করে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তার আগে পাসপোর্টটা করে নেবেন। তার আগে পাসপোর্টটা করে নিলে কি সহজ, কোনো টেনশন থাকে না, হেজিটেশন থাকে না। আপনার যেহেতু বিদেশ যাওয়ার পাসপোর্ট আছে, আপনার কাছে সব ডকুমেন্ট ওকে আছে, তারপরে ভিসা যেখানে পাওয়া যায়, স্টুডেন্ট ভিসা গেলে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আর ভ্রমণের জন্য গেলে যেভাবে করবেন, আর কি মেডিকেলের জন্য মেডিকেল, কাজের ভিসার জন্য গেলে তো আপনার ওখানকার নিয়োগকর্তা লাগবে, কত টাকা বেতন, কোথায় যাবেন, কি কত ঘন্টা ডিউটি, তারপর আপনার টার্মস কন্ডিশন কি, এগুলো ভালোভাবে জেনে শুনে যাবেন। এবং যেই কাজ দিবে তার এই কাজ আপনি করতে পারবেন কিনা, এই কাজের উপর আপনার কোনো দক্ষতা আছে কিনা, ট্রেনিং আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করে যাবেন। আর যেখানে যান, যাওয়ার আগে ওই যে দেশে যান, ওই দেশের ভাষাটা সম্পর্কে একটু আয়ত্ত করে নেবেন। একটু দেশে থেকে একটু বিভিন্ন অনলাইন থেকে বা বিভিন্ন বই কিনে একটু ভাষাটা জানার চেষ্টা করবেন। পরবর্তীতে আবার বিদেশ সংক্রান্ত পরবর্তী আরো কিছু আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো এই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাই বাই।